শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 25 আগস্ট জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে বলেছিলেন, শিক্ষার ক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে বিগত সরকার, আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। এটা আমাদের অন্যতম অগ্রাধিকার। ছাত্র জনতার রাষ্ট্র মেরামতের দাবি ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি উচ্চ মর্যাদার কমিশন গঠন করেছে। সংবিধান, প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের উদ্দেশ্যে 11টি কমিশন গঠন করা হয়েছে। স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শিক্ষার জন্য কোনো কমিশন এখন পর্যন্ত গঠন করা হয়নি। কেবল প্রাথমিক শিক্ষার জন্য একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষা সংস্কার। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং নির্বাহী পরিচালক গণস্বাক্ষরতা অভিযান জনাব রাশেদা কে চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, পপুলেশন সায়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপা, আপনাকে নিয়ে শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছেন। আমাদের দেশের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার যে সমস্যা সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু শুরু করি, তারপরে এই ব্যাপারে সমাধান নিয়ে কথা বলবো। শিক্ষা সংস্কার নিয়ে এই আয়োজনটি করার জন্য বিশেষ করে, কারণ শিক্ষা এমন একটি জায়গা, এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা কি দেখলাম, অনেক কিছুকে রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে সামনে নিয়ে আসা হলো, সংস্কার কমিশন যেগুলো হলো। কিন্তু কি করে যেন লক্ষ্য করলাম শিক্ষাটা অগ্রাধিকার থেকে বিচ্যুত হয়ে গেছে। সেখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। কে কোন দিকে যাবে, কোথায় কি করবে, তারপরে আন্দোলন, পাল্টা আন্দোলন, এগুলো চলছেই। সেখান থেকে যেটা প্রশ্নটা আপনি করলেন যে সংস্কারের ব্যাপারে কোনগুলো বিষয় যেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন এগুলো ইতিহাস টানলে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তার তো নিশ্চয়ই গুরুত্ব আছে। ইতিহাসটা যদি আমরা টানি তাহলে অনেক সদিচ্ছা নিয়ে শুরু হয়েছিল আমাদের যে সংবিধানটা, যেটার কথা বলা হচ্ছে এখন সংস্কারের কথাও বলা হয়েছে এবং রিপোর্টও চলে এসছে। সেখানে কিন্তু মূলে গোড়ায় একটা গলদ আছে। সেটি হলো যে সকল নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু কোথাও নাগরিকের অধিকার হিসাবে স্বীকৃত না। আমার অধিকার কেন লঙ্ঘিত হচ্ছে সেটা আমি কোথাও গিয়ে প্রশ্ন করতে পারি না, কারণ ওটা রাষ্ট্রীয় তার দায়িত্ব পালন করবে, এটাই ধরে নেওয়া আছে, সংবিধানও বলা আছে। এটা তো শুরুতেই একটা আমরা বলতে গেলে একটা গলদি দেখেছি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে যারা শিক্ষা পরিবারের অনেকেই চেষ্টা করেছেন। সেখান থেকে আমরা দেখলাম যে তৎকালীন সরকার একটা কুদরতি খোদাই শিক্ষা কমিশন করলো। সেখানেও বলা হয়েছিল যে বিভাজন বিভেদ দূর করে একই ধারার শিক্ষা করতে হবে। সেটা কেন আলোর মুখ দেখলো না? সেটা আমরা ওখানে আরেকটা হোঁচট খেলাম যে দেখা গেল বিভিন্ন ধারায় বিভাজিত, বিশেষ করে সামরিক সরকার আসার পরে সেখানে এত ধারায় বিভাজিত, সেই বিভাজনটা শুধু বাড়ে নাই, প্রত্যেকটা বিভাজিত ব্যবস্থার মধ্যে একটা বৈষম্য ক্রমাগত বাড়ছে। এবং সেখানে মোটা দাগে বলা যেতে পারে 3টি ধারা আছে: ধর্মীয় ধারা, ইংরেজি মাধ্যম, মূল ধারা, তার মধ্যে আবার উপধারা আছে অনেকগুলো। তাতে করে গিয়ে এই বিভাজিত শিক্ষা ব্যবস্থা সমাজে শুধু বিভাজন না, অনেক বৈষম্য তৈরি করেছে। এই বৈষম্যগুলা কাটিয়ে উঠতে গেলে খুবই গুরুত্ব সহকারে শিক্ষাকে দেখতে হবে। সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি। আর আরেকটি বিষয় এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, শিক্ষাটা হচ্ছে মনে হচ্ছে ওই যে বললাম অগ্রাধিকারের জায়গা থেকে ছুটে গেছে, বিনিয়োগের ক্ষেত্রেও তাই হয়েছে। এখন সরকার অনেকগুলো, আগেও প্রাক্তন সরকার, আগের সরকার অনেকগুলো আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন। শিশু অধিকার সনদ অনেক আগে হয়েছে, তার পরবর্তীতে আরও এসছে নারীর অধিকার সনদ, অনেক কিছু। কিন্তু তারপরে কি যে এই যে যেটা
আমরা যেটা বলি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য আসলো, তারপরে আসলো এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সব কিছুতে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং সেইখানে শিক্ষাকে অগ্রাধিকারের জায়গায় আনার কথা বলা হয়েছে। তো আমরা এখনো দেখিনি। এবং বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে জাজ্জল্যমান প্রমাণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম, অথচ আমাদের সেখানেও আবার এক ধরনের বিভাজন আছে। বিনিয়োগ কোথায় করছি? রাষ্ট্রীয় অর্থায়নে। এখন রাষ্ট্রীয় অর্থায়নে এত কম বিনিয়োগের ফলে যেটা দাঁড়িয়েছে, যেমন 23 সালের নভেম্বরে ইউনেস্কো একটা রিপোর্ট করেছে যে কোন দেশ কত রাষ্ট্রীয় হিসাবে বিনিয়োগ করে। সেখানে দেখা গেছে যে শিক্ষায় 71% জনগোষ্ঠী বাংলাদেশের নিজের পকেট থেকে তাদের সন্তানদের খরচ নির্বাহ করে। তো এই জায়গাতেই তো বোঝা যায় যে যে প্রশ্নটা আসে এখন, কেন আমার এই বস্তিবাসী মানুষ কেন শিক্ষার আলো সেইভাবে নিতে পারে না, কেন সবার সাথে একসাথে পারে না? যে বিভাজনটা তো আমরা কোনোভাবেই দূর তো করতেই পারিনি। সেটা সংস্কার না করেও করা যায়, সেটা কিন্তু সরকার ইচ্ছে করলে করতে পারতো, যে কোনো সরকার। উল্টো কি দেখলাম, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছাটাও প্রশ্নবিদ্ধ হলো যখন আমরা দেখলাম যে এই বছরের শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিকে বলা হলো যে যেহেতু অবৈতনিক না মাধ্যমিক, প্রাথমিক তো অবৈতনিক, কিন্তু তারপরেও গত সপ্তাহে একটা গবেষণা বেরিয়েছে 44%কেই বাড়তি খরচ করতে হয়। অথচ আপা এই আন্দোলনে যখন ছাত্ররা নামলো, সাথে সাথে যখন অভিভাবকরা নামলো, তখন তাদের একটা বড় কিন্তু অপ্রাপ্তির জায়গা ছিল যে এখন আসলে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, আমি জানি না আমার বাচ্চা আসলে কি পড়াশোনা করছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, যে যারা আমাদের স্কুলে যাচ্ছে, আমরা বিগত সরকার আমলে অনেক শুনেছি এখন আমাদের শতভাগ পাস হচ্ছে, নারী শিক্ষা অনেক বেড়েছে, এত শতাংশ সবাই স্কুলে যায়, কিন্তু যারা স্কুলে যায় তারা আসলে কি শিক্ষাটা পাচ্ছেন সেটাও নিশ্চয়ই একটা বড় প্রশ্নের জায়গা, যে তারা কি আসলে বিশ্ব নাগরিক হওয়ার জন্য আমাদের দেশের স্ট্যান্ডার্ড, সময়ের স্ট্যান্ডার্ড, বিশ্বের স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারছে কিনা, আমাদের শিক্ষা কতটা আসলে মানসম্মত, এটা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আপা চমৎকার করে বললেন যে শিক্ষা সংস্কারের গুরুত্বের কথাটা শুরু করে আসছেন। আর আপনি যে আমাকে প্রশ্ন করেছেন সেই প্রেক্ষাপটে বলতে হবে, দেখেন শিক্ষাকে আসলে আমি কিভাবে মূল্যায়ন করছি। এই দুটো জায়গা, একটি হচ্ছে মৌলিক মানবিক মূল্যবোধ সম্বলিত শিক্ষা, আরেকটি হচ্ছে প্রযুক্তিগত শিক্ষা। এই দুটোর যদি সম্মিলন না ঘটে তাহলে কিন্তু শিক্ষার যথার্থতা প্রতিফলিত হবে না। তো সেই বাস্তবতায় যদি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বলছেন যে আপা যেভাবে শুরু করেছিলেন, আমি আসলে আপার সাথে একাত্মতা করেই বলবো, আমরা আসলে শিক্ষাকে কখনোই অগ্রাধিকার বা দিয়েছি বলে আমি মনে করি না। আমরা হয়তো মুখে বলেছি, নীতি কৌশলে বলেছি, কিন্তু সেই ক্ষেত্রে প্রায়োগিক ক্ষেত্রে আমরা সেটা যথার্থভাবে করতে পারিনি। ধরেন শিক্ষাকে বলা হয় মানব পুঁজির অন্যতম একটা উপকরণ, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি হচ্ছে মানব পুঁজির। এবং সে প্রেক্ষাপটে যেটা আপা বলছিলেন যে বিনিয়োগের যে জায়গাটা, এখানে দেখতে পেয়েছি যে বৈশ্বিক প্রেক্ষাপটে বলেন, দেখা গিয়েছে যে আমরা এখানে সবচেয়ে কম বিনিয়োগ করেছি। এবং এই বিনিয়োগের ক্ষেত্রে দেখেন 2041 সালে গেলে আমাদের পার্সপেক্টিভ প্ল্যান যেটা 2021 থেকে 41 পর্যন্ত করা ছিল, বিগত সরকার যেটি করেছেন তারাও এটা মূল্যায়ন করেনি, যেটা করেছে তখন দেখা যাচ্ছে যে এতে বিনিয়োগ করবে আপনার স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে 4% আসবে 2041 সালে। দরকার হচ্ছে কিন্তু এখন করা আরও সবচেয়ে করা। তাহলে একটা জায়গা হচ্ছে যে বিনিয়োগ আমরা করিনি। এবং পাঠ্যক্রমের জায়গা যেটা আপনাকে বলছিলাম যে আমার যে কারিকুলাম আছে, যে আমি তো মৌলিক পরিবর্তনের মধ্যে যদি দেখি যে বৈশ্বিক শ্রমবাজারের সাথে যুক্ত যে শিক্ষাটা আমাদের গ্র্যাজুয়েটসরা পাচ্ছে, সেটার সাথে কতটুকু তারা আসলে খাপ খাওয়াতে পারছে। প্রতিনিয়তই কিন্তু বাজারের চরিত্র পরিবর্তন হচ্ছে। আমাদের মার্কেটটা যদি খেয়াল করে দেখবেন, এটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার। আর বৈশ্বিক ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, বেশিরভাগই হচ্ছে আনুষ্ঠানিক শ্রমবাজার। তাহলে এই আনুষ্ঠানিক শ্রমবাজার এবং আপনার অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার, এই দুটোর প্রেক্ষাপটে যদি লক্ষ্য করেন, আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে যে গ্র্যাজুয়েট তৈরি করছি প্রচুর পরিমাণে, এবং দেখা যাচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করছি, এবং বিভিন্ন গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত জব তৈরি হচ্ছে না। যেই বিপ্লবটা আন্দোলনটা ঘটলো, যুব কিশোররা যে বিপ্লবটা করলো, বাংলাদেশে এখন যদি আপনি পরিসংখ্যানগত তথ্য দেখেন, 10 থেকে 29 বছর বয়সী যে মানুষগুলো আছে প্রায় 6 কোটি মানুষ। যদি আপনি 10 থেকে 25 বছর 24 বছর চিন্তা করেন, মানে যাদেরকে ইয়াং পপুলেশন যদি বলি, তাদের প্রায় 5 কোটি মানুষ। এই সংখ্যাটা কিন্তু একটা বড় সংখ্যা, এবং একই সাথে কিন্তু এর কতগুলো গুণগত দিকও আছে।
এটা একটা বড় সম্ভাবনা, আবার একদিকে কিন্তু বড় চ্যালেঞ্জও। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সো এই প্রেক্ষাপটে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে তাদের জন্য যে চাহিদা ভিত্তিক যে শিক্ষাটা সেটা কি করছে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যুক্ত আছি, সেক্ষেত্রে আমরা তাদেরকে যে এই ধরনের টিচিং বা শিক্ষা কারিকুলাম যেগুলো দিচ্ছি সেগুলোর সাথে মার্কেটের সাথে যে যুক্ত করে যে শিক্ষাটা হওয়া উচিত, মানে আমার ধরেন অ্যাসেসমেন্ট করা যে কোন ধরনের শিক্ষা দরকার, জব তৈরির জন্য তারা কোন ধরনের গ্র্যাজুয়েট চাচ্ছে, সেটার পাশাপাশি ধরেন যেই মানুষগুলো বিদেশে যাচ্ছে, যেমন আমরা পরিসংখ্যানগত তথ্য দেখি 1976 থেকে যদি এখন পর্যন্ত চিন্তা করেন প্রায় 1,60,00,000 মানুষ বাংলাদেশ থেকে বাইরে গিয়েছে। এর বেশিরভাগ মানুষই গিয়েছে কিন্তু মানে কোন ধরনের কাজের সাথে যুক্ত, এরা হচ্ছে দৈহিক বা মানে কম দক্ষতা সম্পন্ন কাজের শ্রমিক হিসেবে। আমরা কিন্তু তাদেরকে স্কিল দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারি। সে কারণে ওই পরিমাণ রেমিটেন্সও আসছে না। সেটা আসছে। আপনি মেক্সিকোর কথা তুলনা করেন, আপনি ফিলিপিন, আমি যদি প্রতিবেশী ফিলিপিনের কথা চিন্তা করি, তারা আমাদের চেয়ে কম হয়েও দেখা যাচ্ছে কিন্তু রেমিটেন্স আমাদের চেয়ে বেশি আনছে, কারণ তারা কিন্তু স্কিল দক্ষ জনশক্তি তৈরি করছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনি আমাকে বলছিলেন যে আমাদের যে একটা সময়কাল আমরা পার করছি, এটা হচ্ছে জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কাল। এর মানেটা সহজ কথায় যদি বলি যে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যদি আনুপাতিক আকারে বেড়ে যায় নির্ভরশীল জনসংখ্যার অনুপাতে যদি দেখা যায়, তখন একটা সুযোগ তৈরি হয় এদেরকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃত্তিকে আরো ত্বরান্বিত করা। এবং সেই সময়কালটি আমরা এখন পার করছি, কিন্তু দুঃখজনক হলো যেটি 2035-36-এর পরে গিয়ে আমাদের কিন্তু এই সুযোগটি থাকবে না। তখন দেখা যাবে যে বয়স কাঠামোর মধ্যে পরিবর্তন আসবে, প্রজনন হারে পরিবর্তন আসবে। কাজে এখন যেটি দরকার ছিল হাই টাইম, এখনই আসলে আমাদের এইখানে ইনভেস্ট করতে হবে। সেই জায়গায় বিনিয়োগের জায়গা থেকে যদি চিন্তা করেন, আমি আর্থিক বিনিয়োগ বলছি না, বিনিয়োগের জায়গা তো আরো বিভিন্ন মাধ্যমে হতে পারে। আমি যথাযথ শিক্ষক তৈরি করতে পারছি কিনা, সেই শিক্ষকরা আপনি ধরেন আপা কাজ করেন, আমি জানি যে একদম প্রাইমারি মিড লেভেল থেকে শুরু করে যদি ধাপে ধাপে যান, আমরা দেখেন যে প্রাইমারি লেভেলে যে শিক্ষকগুলো আমরা প্রতিনিয়ত আছে, তাদের কতটুকু যোগ্যতা কোয়ালিটি সম্পন্ন, তাদের স্যালারি স্ট্রাকচারটা কি অবস্থায় রয়েছে সেটি কিন্তু ভাবতে হবে। এবং তাকে ওই জায়গাতে যদি আমি সবচেয়ে বেশি কার্যকর শিক্ষকদের যদি আমি নিয়োগ না দিই, তারা কিন্তু বেসটা তৈরি করবেন। এবং তারপরে আসেন মাধ্যমিক। আমি মাধ্যমিকের কথা না বলে হয়তো আপা পরে বলবেন, আমি শুধু বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বলতে চাই যে আমরা যে টিচিংটা দিচ্ছি সেটা প্রায়োগিক জায়গাতে কোনো ভূমিকা রাখছে কিনা সেটি লক্ষ্য করার বিষয়। যে শ্রম বাজারের সাথে যেমন ধরেন আমার বিভাগের সাথে বিভিন্ন জায়গার ইন্টার্নশিপ রয়েছে, তো আমি কিন্তু বুঝতে পারছি যে তার নিডস বা চাহিদা কোন জায়গা আছে। তো এই জায়গাগুলো যেই সাবজেক্টগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে যেভাবে গণহারে অনেক বিশ্ববিদ্যালয় তৈরি করলাম, এভাবে না করে দরকার ছিল যে মার্কেটে যেই শিক্ষার সাবজেক্টগুলোর ডিমান্ড রয়েছে সে অনুযায়ী আপনার পাঠদান করা, গবেষণা করা, এবং এখানে আপনার প্রতিনিয়ত অ্যাসেসমেন্ট পর্যালোচনা করে দরকার যে এখানে কারিকুলামে আসলে কি পরিবর্তন আনতে চাই। এই ধরনের দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু প্রপারলি বিনিয়োগ করছে না। আপনি বিদেশে যান, দেখবেন যে ইন্ডাস্ট্রিগুলো দেখা যায় এডুকেশনের উপর কিন্তু বিনিয়োগ করে এবং বড়, এবং এই বিনিয়োগের মাধ্যমে কিন্তু তারা ধরতে পারে যে কোথায় ঘাটতিটা রয়েছে। আমরা এই ক্ষেত্রটা তৈরি করতে পারছি কিনা বিনিয়োগের, সেটা তো একটা বড় প্রশ্ন। আপনার কাছে এখানে একটুখানি আসি আপা, আপনি গণসাক্ষরতা নিয়ে কাজ করেন, মানে সবাই যাতে একটা মিনিমাম কোয়ালিটি থাকে সেটা নিয়ে, আবার কোয়ালিটি এডুকেশন নিয়ে যদি আমরা বলি আপা, আমাদেরকে আসলে এত বিশ্ববিদ্যালয় দরকার যেখানকার স্টুডেন্টরা বের হয়ে চাকরি পাচ্ছে না, নাকি বিশ্ববিদ্যালয় এমন হবে যেখানে আসলে সত্যিকার অর্থে আমরা মেধাবীরা তাদের সেই পার্সপেক্টিভ যে জায়গায় তারা দক্ষ হতে চায় সেখানে কাজ করবে এবং বাকিরা হয়তো আসলে কোনো কারিগরি শিক্ষা নেবে? এই জায়গাটা একটুখানি বলবেন, কেন আমাদের স্টুডেন্টরা আসলে ম্যাট্রিক পাশে গোল্ডেন A+ পেয়েও আসলে বলতে পারে না যে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? কোন জায়গায় ঘাটতি, বা আমাদের কেন আসলে এত অবহেলা শিক্ষার ক্ষেত্রে? কি লাভ বা কি ক্ষতি থাকে আসলে সরকার? আমি যদি বলি যে 75 থেকে 90 পর্যন্ত সামরিক শাসন, আবার 91 থেকে 9 পর্যন্ত নির্বাচিত সরকার, অনেকে কমিশন করেছে, প্রায় 8টি কমিশন গঠন হয়েছে, বেশিরভাগ রিপোর্ট বের হয়নি, যেগুলো বের হয়েছে সেগুলো আলোর কোনো প্রতিফলন ঘটেনি। সেই জায়গায় কেন আপা এত অবহেলা শিক্ষায়? ওই যে এই কথাটাকেই কিন্তু বারবারই বলবো যে এই অবহেলা যেটা পাশ কাটিয়ে যাওয়া, না দেখা, আমলে না নেয় আর কি। যত রিপোর্ট হোক যা হোক, সবাই তো ভালোর জন্যই রিপোর্টগুলো দিয়েছেন। এইটাকে আমরা আসলে এই শুরুর থেকেই কী করে যেন
গুরুত্বহীনভাবে শিক্ষাকে দেখছি। তার সাথে যদি উনার কথার সূত্র ধরে বলি, তাহলে শিক্ষার সাথে মানবিকতা আর দক্ষতা এই দুটো তো একদম ওতপ্রোতভাবে জড়িত। দুটো জায়গায় কিন্তু আমাদের মনে হয় ইদানিংকালে এত বছর পরে যে আসলে আমরা অনেক কিছুই করতে পারিনি, এবং সেটার কারণ একটা জেনারেশন কিন্তু এগুলোতে চলেই গেছে, গড়েই উঠেছে অলরেডি। এবং তার ফলে এখন যেটা দেখা যাচ্ছে, যেটা প্রশ্ন করলেন আপনি, যে আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা অনেক অনেক বেশি। কেন যাচ্ছে না? কারণ তাদের জন্য ওই মার্কেটই নেই। যেখানে মার্কেট আছে সেখানে তাদেরকে ওই যে মার্কেটেবল স্কিলস বলে, যেটা উনিও বললেন, ওটা করে তো তাদের হাতে দিতে পারিনি আমরা। শুধুমাত্র গ্রাজুয়েট তৈরি করব, কিন্তু সে যদি কোথাও স্থান না পায়, এখানে কিন্তু আরেকটা নীতি সমস্যাও আছে। সেটি হলো মানে আমাদের যে যারা এদেরকে কাজ দেবেন বা যেখানে তারা সংযুক্ত হবে, এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার লিঙ্কেজটা অসম্ভব রকম দুর্বল। যে সত্যি কথা বলতে গেলে শিক্ষা মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় এসছেন, বিভিন্ন মন্ত্রী এসছেন, তারা কি কখনো বসেছেন ইন্ডাস্ট্রির সাথে যে আপনারা বলেন আগামী 10 বছর আপনাদের কি স্কিলস দরকার? সেটা তো নিয়মিত বসা হয়নি, কথাই তো হয় না। তো সেই জায়গাটাতে তো একটা বড় গ্যাপ। ওনারা কি করলেন, একটা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি করে বসে থাকলেন, সেটা ঠিক আছে করলেন, কিন্তু সেইখানেও নানান ধরনের ইন্ডাস্ট্রি সেক্টর প্রোগ্রাম ইত্যাদি আছে, ইউনিট আছে, কিন্তু বাস্তবে এইগুলো নিয়ে যে আপনি আমি উনি কথা বলবেন, উনি নিজে একজন গবেষক, গবেষণায় কতটুকু বিনিয়োগ করি আমরা তো সেখানে কিছু করি না। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যে কত বিনিয়োগ পুরো বাজেট থেকে গবেষণায়। সেই জায়গাটাতে আমাদের এখন একজন মেধাবী কেন গবেষক হতে যাবেন? তার তো দেখা যাবে গবেষণা বাইরে পেট চালানোর জন্য অন্য কিছু করতে হবে তার বাধ্য হয়ে, সে তো এখানে তার মনোযোগই দিতে পারবে না। বাস্তবতাটা ওইরকমই হয়ে গেছে। ফলে আমাদের যারা শিক্ষকরা আছেন, ওনাদের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে বা নিজেদের অনেক ইনস্টিটিউট ইত্যাদি আছে, নিজেরা করে চেষ্টা করেন, অথচ বিদেশে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু দাঁড়িয়েই থাকে গবেষণার উপরে। সেটা হচ্ছে তাদের মানে একটা বড় সার্থকতার দলিল বা প্রমাণক। সেই জায়গায় কিন্তু আমরা এখনো যেতে পারিনি। স্যার, আপনার কাছে একটুখানি জানতে চাই আমি যে শিক্ষকদের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলছিলেন, যে শিক্ষার্থীদের যদি কোয়ালিটি আমরা চাই, আমাদের তো আসলে নিশ্চিত করতে হবে যারা শিক্ষার্থী দিচ্ছেন তাদের কোয়ালিটি। একসময় দেখা গেছে যে স্বাধীনতার পরপর সরকারের তরফ থেকেই একটা গ্যাপের পরে একটি পরীক্ষার মাধ্যমে প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেছেন তারা। সেই সময় যারা আসলে পরীক্ষা দিয়ে বের হয়েছেন তাদের কোয়ালিটি নিয়ে নানা ধরনের, আমি জানি না অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, নিশ্চয়ই নানা ধরনের প্রশ্ন আসতে পারে। মাধ্যমিক স্কুলেও দেখা যায় এমপিও ভুক্ত হওয়ার আগে হয়তো কেউ একজন ঢুকলেন টিচার হিসেবে, কোনো চাকরি না পেয়ে পরে এমপিও ভুক্ত হয়ে গেল সেই মাধ্যমিক বিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এতগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানে আসলে অনেক মেধাবীরা বিসিএস দিয়ে ক্যাডারে যেতে চান, হয়তো ইউনিভার্সিটির টিচার হতে চান না। কারণগুলো কি এবং সমাধান কি হতে পারে? না, অনেক চমৎকার প্রশ্ন করেছেন। দেখেন, আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলাম 2 টেরিয়রে। আমি ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে কি করে। আমি দেখতে পেয়েছি সবচেয়ে মেধাবী শিক্ষক, আইবিএর শিক্ষকও কিন্তু বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে সরকারি পুলিশে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ আপা, আমি এরকম তথ্য দেখতে পেয়েছি যে ওনারা কেন চলে যায়। এবং দেখেন, অনেক শিক্ষক আছে মেধাবী যারা বিদেশে যাওয়ার পর আর ফিরে আসছে না, কারণ তাদেরকে আমরা ধরে রাখার মতো ব্যবস্থার মধ্যে রাখিনি। যেমন ধরেন, আপা যে বলছিলেন এক জায়গাতে, যেমন আমাদের যে শিক্ষানীতি 2010 আছে, ওখানে কিন্তু স্পষ্টভাবে বলে আছে শিক্ষকদের স্বতন্ত্র একটা বেতন কাঠামো থাকবে, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত থাকতে হবে, এগুলো কিন্তু বলা আছে কাগজে কলমে। এখন শিক্ষককে যখন আমি নিয়োগ দিচ্ছি, তিনি কতটুকু কোয়ালিটি শিক্ষক, তার যে অ্যাসেসমেন্টের জায়গাটা, যে রিক্রুটমেন্ট যে প্রসেসের মধ্য দিয়ে আমরা করছি, এখানে মনে হয় একটা পরিবর্তন আনা দরকার। এবং এই জায়গাতে ধরেন, মানে আমি যেটা বলবো যে এই শিক্ষকরা অবশ্যই ধরেন একদম অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সাথে সাথে ক্লাসে চলে যাচ্ছে, কিন্তু তার কিন্তু আসলে পর্যাপ্ত কিন্তু প্রশিক্ষণের জায়গাটা নাই প্রথম দিক দিয়ে। আমাদের নিজে ভালো পড়ার, অন্যকে ভালো পড়ানোর মধ্যে এখন ভালো গবেষণা করা আর ভালো পাঠদান করা দুটো কিন্তু ভিন্ন জিনিস। শিক্ষক এবং গবেষকের মধ্যেও চিন্তা করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিসার্চ প্রফেসর বলতে কোনো পজিশন নাই। আপা যেটা বলছিলেন যে গবেষণা খাতটাকে আমরা একদমই গুরুত্ব দিইনি। ধরেন, আমার 100 টাকা বাজেট বরাদ্দ আছে, 2 টাকা হচ্ছে গবেষণায়, আর বাকি 98 টাকা হচ্ছে অন্যান্য আদার বিষয়। এবং কোনো সরকারই কিন্তু আমরা দেখিনি
যে শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। এই সময়ে এসে প্রত্যাশা করেছিলাম ডক্টর আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি নিজেও একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমাদের যে শিক্ষা উপদেষ্টা উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কাজে এখন আশাবাদী হতে চাই যে ওনারা যে শিক্ষায় যে বিনিয়োগটা করবেন এবং সেই বিনিয়োগেরটা বাস্তবায়নটা কিভাবে হবে তার জন্য কিছু রূপরেখা রাখবে, এবং সেটার জন্যই আমার মনে হয় দরকার ছিল এই শিক্ষা সংস্কার নিয়ে ভাবনা চিন্তা করা। তো আমি যেটা বলবো যে আমার গুণগত, যেমন ধরেন কলেজগুলোতে যে শিক্ষকগুলো আছে যাদেরকে আমরা নিয়োগ, তারা কি আসলে ঠিকমতো পাঠদান করছে? আমি এমনও কলেজের চিত্র জানি, মাত্র দেখা যাচ্ছে যে আপনার শিক্ষার্থী 17 জন, শিক্ষক আছে 3 জন, এর মধ্যে ক্লাসে আসে 2 জন বা 1 জন শিক্ষার্থী। এবং এটা সরকারি কলেজের চিত্র কিন্তু বলছি। আমি এমনও বিশ্ববিদ্যালয় জানি যেখানে মাত্র 3 জন শিক্ষক দ্বারা কি হচ্ছে সমস্ত বিভাগের অনার্স মাস্টার্স চলছে, এমনও বিভাগ আছে 4 জন দ্বারা চলছে। কাজে দেখা যাচ্ছে শিক্ষক ছাত্র রেশিও বলি, যদি অনুপাত বলি বা ওই জায়গাগুলো, এগুলো কিন্তু কোয়ালিটির বা আপনি যদি মানদণ্ড তৈরি করতে চান দেখতে পাবেন অনেক জায়গায় কিন্তু ঘাটতি রয়েছে। এবং যেটা চাহিদার ভিত্তিতে আমার যে বিশ্ববিদ্যালয় করব তার প্রয়োজন আছে কিনা, জনসংখ্যার বন্টনটা দেখতে হবে এবং নিডস রয়েছে কিনা সেগুলো দেখতে হবে। এবং না দেখে যখন আমি খোলা মনে এভাবে করে ফেলি, সমস্ত বিশ্ববিদ্যালয়, এমন একজন ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনি একমাত্র প্রফেসর ওই বিশ্ববিদ্যালয়ে। তাহলে এখন মূল জায়গাটা হচ্ছে যে আপনি কোয়ালিটি এডুকেশন দিবেন, তাহলে আপনি হচ্ছে পাঠদানের পাশাপাশি গবেষণা করতে হবে। গবেষণা করার জন্য আপনার বিনিয়োগ লাগবে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু আমার গবেষণায় যুক্ত করতে হবে। এবং এই যে ধরেন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া, গ্র্যাজুয়েট রিসার্চ ফেলোশিপ দেওয়া, এই জায়গাগুলো তো আমাদেরকে গুরুত্বের সাথে ভাবনা হবে, না হলে আমি নতুন জ্ঞান কিভাবে তৈরি করব? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। এবং প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো বাস্তবায়নটা যদি আমি ফেস করতে চাই, তাহলে যেটা হবে এই জায়গায় আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার, মানসিকতায় পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র যদি প্রতি বছর ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা আমার ক্লাসে আসছে কিন্তু তারা যে গুণগত শিক্ষাটা পালো না, তার থাকার অবস্থানে, তার পুষ্টি এবং তার যে সুযোগ সুবিধা, উপকরণের যে জায়গাগুলো, এগুলো নিশ্চিত না করে তো আপনি কোয়ালিটি এডুকেশন করতে পারবেন না। আর শিক্ষককেও তো প্রশিক্ষণ দিতে হবে, তাকেও আপনার প্রতিনিয়ত তাকে বৃত্তির ব্যবস্থার মধ্যে রাখতে হবে। এবং আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে লেখা নাই আমি কত পার্সেন্ট আপনি গবেষণায় ব্যয় করব, কত পার্সেন্ট শিক্ষায় আমি ব্যয় করব, এই জিনিসগুলো তো নাই। তো এই জিনিসগুলো তো আমাদের চিন্তার মধ্যে আনতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, আমাকে নিজেকেও তো মূল্যায়ন করতে হবে। এই ব্যাপারে যত কথা বলি ততই প্রশ্ন আসে আসলে, এবং সময় এত কম। একটুখানি জানতে চাই আপা আপনার কাছে শেষ প্রশ্ন হিসেবে, এই ব্যাপারে আসলে রাউন্ড টেবিল ডিসকাশন দরকার, আরো বেশি সময় দরকার। নিশ্চয়ই আমরা কথা বলা কন্টিনিউ করব, কিন্তু আপা আজকের পর্বের জন্য শেষ প্রশ্ন আপনার কাছে যে এই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা রাজনৈতিক যে কোনো প্রভাব থেকে মুক্ত রেখে একেবারে দেশের স্বার্থে আলাদা করে প্রায়োরিটি দিতে পারি, এই জন্য আসলে এই পরিবর্তনের সময় তো আমরা বলি যে নতুন বাংলাদেশ, সেখানে আমরা কি করতে পারি আপা? প্রথম হলো যে শিক্ষায় রাজনীতি থাকবে, দলীয় রাজনীতি থাকবে না, এটা আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কোনো ধরনের দলের এজেন্ডা আসবে না শিক্ষায়, আসবে জাতির এজেন্ডা, দেশের এজেন্ডা। সেইখানে যদি আমরা শুরুতেই এই যে দলীয় রাজনীতির যে প্রশ্নগুলো এসছে আগের বার, যে বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, নানা জায়গায় একদম, মানে উনি তো বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছেন, আমি তো বলবো প্রাথমিকে পর্যন্ত, আর মাধ্যমিকে তো মানে যেহেতু সরকারি নিয়ন্ত্রণের মধ্যে বেশিরভাগই নাই, মানে রেগুলেশনের মধ্যে, সেটাতে এমপিভুক্ত হোক যাই হোক, সেখানে গভর্নিং বডিগুলো কাদের দ্বারা নির্বাচিত, কি করেন তারা, সেখানে লুটপাট থেকে শুরু করে অনিয়ম বিশৃঙ্খলা সবই হয়েছে, নাকের ডগায় হয়েছে আমি বলবো, বিশেষ করে নীতি নির্ধারকদের অথবা জনপ্রতিনিধিদের নাকের ডগায় হয়েছে, কিন্তু কোথাও কারো কোনো ওই রকম গুরুত্ব দেখিনি। সেটা যেরকম যে সমাধানের পথ যদি খুঁজতে হয়, তাহলে কিন্তু আমাদের শুরুতেই শিক্ষাকে জাতি হিসাবে অগ্রাধিকারের জায়গায় আনতে হবে। এই জায়গাটাতে যদি না আনি এবং অগ্রাধিকারের জায়গাগুলো ঠিক করার জন্য, এটার জন্য তো রকেট সায়েন্স লাগে না। যদি এইরকম শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবকদের নিয়ে দুঃখের সাথে বলতে হয়, অভিভাবকরা সবচেয়ে মানে কি বলবো, তাদেরকে তো পাত্তাও দেওয়া হয় না, কিন্তু তারাই সবচেয়ে বেশি অস্থির। তারাই শিক্ষার্থীদেরকে, শুরুতেই একটা কথা আপনি বলেছিলেন যে বৈষম্য তৈরি,
এটার পেছনে আমি কিন্তু বলবো যে সচ্ছল অভিভাবকদেরও অনেক 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 দায় নিতে হবে, কারণ তারা তাদের সন্তানেরা পড়ালেখা করলেই মনে করেন যে জাতিটা উন্নত হয়ে যাবে। তো সেটা তো না, পুরো জাতিটাকে আনতে গেলে আমার তো বস্তির বাচ্চাটাকেও দেখতে হবে, আমার তো প্রতিবন্ধী বাচ্চাটাকেও দেখতে হবে, আমাদের তো সবাইকে দেখতে হবে। জাতি হিসাবে সেই রাজনৈতিক চিন্তাধারা কিন্তু আমাদের মধ্যে নাই, দলীয় রাজনীতির লেজুর বৃত্তির মধ্যে আমরা পড়ে গেছি। আমার মনে হয় যে আজকের এই পর্বটা কেবল কথা বলার শুরু হিসেবে ধরা যায়, বিকজ এত কিছু শোনার আছে, এত কিছু বলার আছে। নিশ্চয়ই আবার আপনাদেরকে সাথে পাবো। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেখানে কথা বলার শুরুতে কেবল হয়েছে, তবে কথা বলতে হবে আমাদের নানা ক্ষেত্রে, নানাভাবে, নানা জনের কাছ থেকে আমাদের শুনতে হবে, কারণ শিক্ষাকে দিতে হবে অগ্রাধিকার এই নতুন বাংলাদেশ যদি আমরা করতে চাই বিশ্বের সামনে উজ্জ্বল করে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হবে, আবার কথা হবে।